আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীদের কবর রচনার হুঁশিয়ারি নাগরিক কমিটির। কয়েকটি দল তারুণ্যের স্পিরিট ধারণে ব্যর্থ, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। মাওলানা সাদকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গীতে ইজতেমা করতে না দেবার হুমকি। বড় জামায়াতে জুমা শেষে কাকরাইল ছাড়লেন সাদপন্থীরা। রাজনৈতিক প্রভাবে গড়ে ওঠা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শর্ত পূরণ না করলে ব্যবস্থা নেবে সরকার। এবং ভারত হয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল। বছরে আসবে 40 মেগাওয়াট, প্রতি ইউনিটের দাম 7.5 টাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ, লুটেরাজ ও চাঁদাবাজদের কবর রচনা করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। সারা দেশে এসব অপশক্তি রুখতে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই বিপ্লবের 100তম দিন পূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনে অংশ নিতে পারবে না। রিপোর্ট আদ্দিন সজীবের। এই চিত্র এখনো ভোলেনি বাংলার মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এদেশেরই ছাত্র জনতাকে যে নির্মমভাবে হত্যাযজ্ঞে মেতেছিল আওয়ামী লীগ সরকার, তারই পরিণতিতে পতন হয় স্বৈরশাসনের। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে তরুণরা। বিভিন্ন রাজনৈতিক দলের নানামুখী কথা আর জনগণের আকাঙ্ক্ষার মধ্যে এখন পার্থক্য স্পষ্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে ঐক্যমতের তাগিদ জাতীয় নাগরিক কমিটির। আমাদের প্রায় 2000 শহীদ আর আমাদের 35-36,000 বা 37,000-এর মতো আহত। 40,000 মানুষের দায়িত্ব নিতে কত টাকা লাগে? এই টাকাটা কি আমাদের কাছে নাই? রাষ্ট্রীয় কোষাগার কি এতই খালি হয়ে গেছে? আমাদের রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, তারা বড় বড় কথা বলতেছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নাই। বাংলাদেশের জনগণকে যারা খুন করে, বাংলাদেশের জনগণের প্রতি যাদের ন্যূনতম সম্মান নেই, বাংলাদেশের ভোটাধিকার, জনগণের রাইটসের প্রতি যাদের ন্যূনতম কোনো সম্মান শ্রদ্ধাবোধ নাই, তাদেরকে যারা সাপোর্ট করবে তাদেরকেও আমরা সেই কাতারে ফেলে দেব। ফ্যাসিবাদের দোসরদের যারা পুনর্বাসন করছে তাদের সতর্ক করে দিয়ে নাগরিক কমিটি বলছে, চাঁদাবাজ নিপীড়কদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ব্যালট বিপ্লবের মাধ্যমে থামাতে হবে তাদের। গণহত্যার সমর্থনে নেমে রাজপথে তারা ধারালো অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। অতএব এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। তাহলে আগামীর যে ইলেকশন আসতেছে সেখানে এই গণ অভ্যুত্থানের মতন তরুণদের একটি ব্যালট বিপ্লব হবে, যে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর তরুণরা আপনাদের যে ইলেকশন প্রসেসের যে লেজিটিমেসি আপনারা বলতেছেন, সেই জায়গাতে আপনাদের কবর রচনা করবে। যাদের জন্য বাংলার এই নতুন রূপ, সেই বীর যোদ্ধাদের সুচিকিৎসা এবং পুনর্বাসনে কেন আজও রাজপথে নামতে হচ্ছে, সেই প্রশ্নও উঠেছে জোরালোভাবে। আমরা একসাথে কাজ করলে আমরা পারবো। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কিন্তু স্বাধীনতার পরে আপনারা দেখবেন কয়েকটি রাজনৈতিক দল তারুণ্যের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস পূর্তি উপলক্ষে ঢাকা অফিসার্স ক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভাবের সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি। আরো জানাচ্ছেন হুমায়ুন চেস্তি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 3 মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্র ও প্রশাসনের সর্বস্তরে বৈষম্য নিরসনে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়নে এই সভার আয়োজন করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে বর্তমান সরকারের বিভিন্ন কাজের সমালোচনার পাশাপাশি পরামর্শও দেন আলোচকরা। চেষ্টা করছে দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য, কিছু অসুবিধা হচ্ছে, মধ্যবর্তী কোনো পন্থায় থাকবেন না। যদি আপনি বিপ্লবের পক্ষে না থাকেন তবে আপনি আমার বিরুদ্ধ শক্তি। It will take only 7 days. কতজন শহীদ হয়েছে, এতদিন লাগার কথা নয়। কে সিরিয়াসলি ইনজার্ড হয়ে যারা হসপিটালাইজড হয়েছে এখনো
they are not perhaps not being properly taken care of. এবং বিদেশিদের অতিথিদের কাছে আমাদের লজ্জা পেতে হয়েছে। তুমি যখন কোনো মিনিস্টার বা অ্যাডভাইজার সিলেক্ট করবা, তোমার আগে যে স্বৈরাচার ছিল তাদের সাথে যারা কাজ করেছে বা তাদের সাথে যারা দূষণ ছিল, খবরদার এদেরকে ধারে কাজ চলে আসতে দিবে না। রাষ্ট্র সংস্কারে আমলাদের ভূমিকা তুলে ধরে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রশাসনকে ফ্যাসিবাদের দোষর মুক্ত করতে হবে। বলেন, জনকল্যাণমূলক কাজে যেন আমলাতান্ত্রিক জটিলতা তৈরি না হয়। কিভাবে সংস্কার করলে, কাঠামোগত পরিবর্তন করলে ভবিষ্যতে আর কখনো প্রশাসন এতটা দল দাসের মতো কার্যক্রম করবে না, জনগণের বিরুদ্ধে জনবিরোধী অবস্থান নেবে না, সেটা নিশ্চিত করার জন্য আপনাদের মতামত দেবেন। এ সময় নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলো এই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিট, যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। এটা আমার ব্যক্তিগত চাওয়া যে তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। রাজনৈতিক দলগুলোকে তরুণদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রধানমন্ত্রী হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আমার মনে হয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এদেশের মানুষ আর জুলুম অত্যাচার মেনে নেবে না। গণ আন্দোলনে আওয়ামী লীগের পতনই তার প্রমাণ। মনির হোসেন তোপর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভারতের কর্তৃত্ব সুলভ মনোভাবের কারণে 54 নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। 54টা আলোচনা করতে গেলে 1080 বছর লাগবে। আন্তর্জাতিক পানি আইনের মাধ্যমে পানি সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে, হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে, তারপরে ফান্ডামেন্টালিস্ট ইস্যু আছে। এই বগিম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আবার। সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে, একটি ব্যক্তিকে, একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের চাহিদাকে প্রাধান্য দিয়ে ভারতের চাহিদাকে বিবেচনা করতে হবে। ভারতের চাহিদার বিষয়টা প্রথম পাঠ হওয়া উচিত নয়। প্রথম পাঠ হতে হবে বাংলাদেশের চাহিদাগুলো কি। এদিকে 7 নভেম্বর উপলক্ষে মিরপুর মাজার প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। 1990-91 যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ইতিহাস এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের বিপ্লবের যে ইতিহাস, সেই সব ইতিহাস একই সূত্রে গঠিত। এই সূত্রটি হচ্ছে অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশের মানুষ ভোট দিতে চেয়েছে, তারা 71 সাল থেকে ভোট দিতে চেয়েছে, গণতন্ত্র চেয়েছিল। তিনি আরো বলেন, বাংলাদেশের তরুণদের বিপদগামী করতে পারেনি আওয়ামী লীগ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মাওলানা সাদ কান্দুলকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গীতে এবার কোনো ইজতেমা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। শুক্রবার রাজধানীর কাকরাইল মসজিদে অবস্থান নিয়ে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানান তারা। এ সময় তারা বলেন, একটি কুচক্রী মহল বিধর্মীদের স্বার্থ পূরণে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে তাবলিগকে প্রশ্নবিদ্ধ করছে। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। নানা হুমকি ও আশঙ্কার পর অবশেষে কাকরাইল মসজিদে অবস্থান নেন মাওলানা সাদের অনুসারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই কাকরাইলে ঢল নামে মুসল্লিদের। কাকরাইল মসজিদ দখলে রাখার ঘোষণা থেকে সরে দাঁড়িয়ে সকাল 8টার আগেই মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন তাবলিগের জুবায়ের পন্থীরা।
এ সময় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাদের জন্য নির্ধারণ ও মাওলানা সাদ কান্দেলভিকে ইজতেমায় অংশ নেওয়ার অনুমতি দিতে সরকারের কাছে দাবি জানান অনুসারীরা। কেন বৈষম্যের কারণে এ দেশে এখনো মসজিদ ভাগ করবে, তারা বেশি সময় নেবে, আমাদের কম সময় দেবে? আমরা কি বাংলাদেশি না? বিশ্ব ইজতেমা বিগত দিনে ওনাদেরকে প্রথম দেওয়া হয়েছে, এবারে আমাদেরকে প্রথম দেওয়া হোক, আর মাওলানা সাদ সাহেব যাতে আসে। আমরা প্রথমে ইস্তফা করব এবং আমাদের হুজুরকে আনবো। এই ইনসাফটা আমি সরকারের কাছে আমি চাচ্ছি, অনুরোধ করছি, আমি হাত জোর করে অনুরোধ করছি, এই ইনসাফটা যেন আমাদেরকে দেয়। এ সময় তারা বলেন, আর্থিক ও রাজনৈতিক স্বার্থে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাবলিগকে বিভক্ত করা হয়েছে। ইজতেমা তারা আলাদা করুক, আমাদের আপত্তি নাই। আমাদের ইজতেমা আমরা আলাদা করব, তাদের ইজতেমায় তারা যাদেরকে আনবে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের ইজতেমায় আমাদের হজ্জজি আসবে, এখানে তাদের আপত্তি। এটা একটা সম্পূর্ণ বৈষম্য একটা কথা। তাদের সাথে তাবলিগের কোনো সাথী খুব সামান্য পরিমাণ আছে, আর তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ওখান থেকে ভাড়া করে তাদেরকে এনে এই তাবলিগের মেহনতকে কুলুষিত করে। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুমকে সরকার অনুমতি না দেয়, আমরা প্রয়োজন হইলে আমাদের নিজেদের যোগ্যতায় হজ্জজিকে আমরা নিয়ে আসবো। হযরত মাওলানা সাদ সাহেব ছাড়া এবার কোনো টঙ্গী ইজতেমা হবে না। পরে জুমার নামাজ শেষে শান্তিপূর্ণভাবে কাকরাইল ত্যাগ করেন তাবলিগের সাতপন্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অপর্যাপ্ত জমি, অবকাঠামো ঘাটতি, শিক্ষক সংকট ও রোগীর বেডের অভাব নিয়ে চলছে রাজধানীর অন্তত 10টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। দলীয় প্রভাব থাকায় বিগত 15 বছর ধরে ডজনেরও বেশি কলেজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে শর্ত পূরণ না করলে এসব মেডিকেলের লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ইমদাদুল্লাহ বাবুর ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন আশিক এম রাসেল। দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। বেশিরভাগেরই নেই পর্যাপ্ত অবকাঠামো, ক্লাসরুম, লাইব্রেরি ও শয্যা। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও রয়েছে শিক্ষক সংকট। 2022 সালের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ আইন অনুযায়ী 50 আসনের প্রতিষ্ঠান মেট্রোপলিটন এলাকায় হলে ন্যূনতম 2 একর জমি এবং মহানগরীর বাইরে 4 একর জমি থাকতে হবে। জমি হতে হবে কলেজের নামে, নিষ্কণ্টক, অখণ্ড এবং দায়মুক্ত। একাডেমি এবং হাসপাতাল মিলে প্রয়োজনীয় অবকাঠামো সহ সর্বনিম্ন 2 লাখ বর্গফুট ফ্লোর থাকতে হবে কলেজের নামে। কিন্তু বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালেই এসব শর্ত উপেক্ষিত। ছোট জায়গায়, আবার কোথাও কোথাও ভাড়া নিয়ে চালানো হচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এসব প্রতিষ্ঠান প্রতি বছর পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিদায়ী বছরে রাজধানীতে ডজনেরও বেশি হাসপাতালকে তারা এসব ঘাটতির ব্যাপারে সতর্ক করেছে। তারপরও ভুঁইফোড় কলেজগুলো বন্ধ না করে কার্যক্রম চালাতে শিক্ষক নিয়োগ সহ একাডেমিক মান উন্নয়নের শর্ত দেয়া হয়েছে। কিন্তু এসব হাসপাতালের বেশিরভাগেরই মালিকানা তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতাপশালী এমপি, মন্ত্রী এবং সমর্থকদের হাতে থাকায় সেই সব শর্ত বাস্তবায়িত হয়নি। এসব অভিযোগের বিষয়ে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সাথে যোগাযোগ করলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। না, মোবাইলে দরকার নেই। এ অবস্থায় দেশে মেডিকেল কলেজের সংখ্যা না বাড়িয়ে মান বাড়ানোর পরামর্শ চিকিৎসা শিক্ষাবিদদের। বাংলাদেশে আসলে সরকারি বেসরকারি মিলিয়ে যে পরিমাণ মেডিকেল কলেজ আছে, এটা পৃথিবীতে মোটামুটি জনসংখ্যা হিসেবে ধরলে এটা সর্বোচ্চ। অনেকগুলোই প্রয়োজনের অতিরিক্ত, অনেকগুলোই মানসম্মত নয় বা মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। পরিমাণ যখন এত বাড়ে তখন আসলে মান রক্ষা করা কঠিন হয়। মানসম্মত ডাক্তার তৈরি না করলে নিরাপদ ডাক্তার, মানে যার কাছে রোগী নিরাপদ থাকবে, এই ব্যাপারটা নিশ্চিত হওয়া দরকার। সরকার বেসরকার নির্বিশেষে যেন এমন ডাক্তার তৈরি হয় মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, যার হাতে মানুষ নিরাপদ থাকবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ভুঁইফোড় মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। চাইলেই হঠাৎ করে মেডিকেল কলেজগুলোর বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা গ্রহণ করাটা কঠিন। আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তাদেরকে আমরা পরীক্ষা করছি, তাদের চাহিদা যে থাকবার কথা সেগুলো আছে কিনা সেটা দেখছি, দেখে আমরা তাদেরকে শর্ত দিচ্ছি। একেবারে চরম রুগ্ন যে মেডিকেল কলেজগুলো যেগুলোতে কোনোভাবেই পড়াশোনার পরিবেশ নেই, সেগুলোর বিরুদ্ধে তো আমরা
কঠোর ব্যবস্থা নেবই এবং আমরা এখন থেকে নিয়মিতভাবে এই পরীক্ষা ইন্সপেকশনগুলো করব যাতে তারা মানটা ধরে রাখতে পারে। দেশে এখন ৬৭টি বেসরকারি, ৩৮টি সরকারি এবং ৫টি সামরিক বাহিনী মিলে মোট ১১০টি মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে। প্রতি বছর এসব প্রতিষ্ঠানে ১০,০০০-এরও বেশি শিক্ষার্থী ভর্তি হন। এর মধ্যে ৬,৫০০ ভর্তি হন বেসরকারি মেডিকেল কলেজে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভারত হয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল দেশটি। ত্রিপক্ষীয় চুক্তির অধীনে বাংলাদেশের কাছে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। ভার্চুয়াল অনুষ্ঠানে 3 দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, ভারতের বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খাডকা অংশ নেন। চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে 7.5 টাকা। শেখ হাসিনা সরকার যে ফ্যাসিবাদী শাসন চালু করেছিল তার দায়ভার গণমাধ্যমও এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। রংপুরে জেলা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় সাংবাদিকদের কর্পোরেট স্বার্থ রক্ষা করার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, আমার দেশ পত্রিকার পরিচালক শাকিল আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। কর্পোরেট শৃঙ্খলের কাছ থেকে তো সংবাদ মিডিয়া তো এখন মুক্ত হয় নাই। তো যতদিন আপনি কর্পোরেট শৃঙ্খল থেকে মুক্ত না হবেন ততদিন আপনি মন খুলে লিখতে পারবেন না, কারণ আপনার যিনি মালিক তিনি আপনাকে লিখতে দেবেন না, কারণ তার নানা রকম স্বার্থ জড়িত হয়ে যাবে। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। কোনো অনিয়ম দুর্নীতি হয়নি, বরং ক্রীড়া পরিদপ্তরকে ধ্বংস করতে সাবেক পরিচালক আ.ন.ম তরিকুল ইসলাম নানা ষড়যন্ত্র করেছেন। এমন অভিযোগ 2 পরিচালক ফেরদৌস আলম ও আলিমুজ্জামানের। জবাবে তৎকালীন পরিচালক বলেন, নিয়ম বহির্ভূতভাবে তিনি অর্থ দিতে অস্বীকৃতি জানানোর কারণেই তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের অনিয়ম নিয়ে SM আশরাফের বিশেষ রিপোর্টে আজ থাকছে শেষ পর্ব। অফিস প্রদানের অনুমতি ছাড়া কি করে কোটি টাকার সরকারি অর্থ উত্তোলন করা হলো 2 পরিচালকের বিরুদ্ধে, এটাই ছিল সবচেয়ে বড় অভিযোগ। এ নিয়ে তাদের বক্তব্য পাওয়ার প্রচেষ্টায় নামে ATN বাংলা, কিন্তু তদন্তাধীন থাকায় শুরুতেই তারা কথা বলতে চাননি। অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ফেরদৌস আলম আর আলিমুজ্জামান। আগের পরিচালক মহোদয় যে নুরে আলম সিদ্দিকী স্যার, উনি ওনার যে আইনবান ক্ষমতা সেটি উনি আমাকে হস্তান্তর করে। যখন বিল সাবমিট করার লাস্ট ডেট, ওনার মৌখিক অনুমতি সাপেক্ষে আমরা বিলটা ছেড়ে দিই। ফলে ইজিপির সিস্টেম 100% কমপ্লিটেড, সেটার আলোকে আমরা বিল দিতে পারি। শুধু লাস্ট যেটা যে আমাদের অ্যাকাউন্টসে যে ছিল, সে বললো যে স্যার বিল সাবমিট করার লাস্ট, আমি স্যারের সাথে কথা বলে, স্যার বিলটা কি স্যার আমি সিগনেচার করে দেবো, তো বলেছি করে দেন, আমি লাস্ট এরিয়াটা আমি সিগনেচার করে দেবনি। এইটা ফাইলটা মানে ভুলবশত এটা রয়ে গেছে, সিগনেচারটা করা হয়নি। কোনো রকম কোনো হচ্ছে যে আত্মসাৎ বা দুর্নীতি কোনো রকম কোনো সুযোগ নেই, এটা ইজিপি সিস্টেম। এ সময় তারা বলেন, কোনো অর্থ আত্মসাৎ নয়, বরং অভিজ্ঞতার অভাবেই কাগজপত্রে তাদের অনেক ভুলভ্রান্তি হয়েছে। মাঠ পর্যায় থেকে উঠে আসছি, এসে এখানের কাজের ধরন ভিন্নতা, সেজন্য আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা কোনো অপরাধ করিনি, ইন্টেনশনালি কোনো টাকা খাইনি, এটা আমরা জোর গলায় বলতে পারি। তরিকুল স্যার যে বিষয়গুলো আমাদের উপরে দিচ্ছে তার সম্পর্কে খোঁজ নেন। বরং উল্টো অভিযোগ, বিভিন্ন জেলার ক্রীড়া অফিসারদের পদোন্নতি দিতে ঘুষ নিতেন আ.ন.ম তরিকুল ইসলাম। জুনিয়র কলিগ যারা এবং যাদের কাছ থেকে উনি অনৈতিক সুবিধাগুলো নিয়েছিল, তারাই কিন্তু উদ্যোগ নিয়েছে যে এইরকম একজন পরিচালক তিনি কোনো একটা দপ্তরের প্রধান হিসাবে থাকতে পারে না, যার কারণেই সবাই চেয়েছে এবং সেই বিষয়ের সাথে আমরা একাত্মতা পোষণ করেছি। এভাবে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে
যুব ক্রীড়া মন্ত্রণালয় 3 জনকে বদলি করে দেয় ভিন্ন ভিন্ন স্থানে। অনুসন্ধানে একটি ব্যাপার পরিষ্কার হয়ে যায়, ক্রীড়া পরিদপ্তরের এসব অনিয়ম তদারকিতে সরকারের যথাযথ কোনো পদক্ষেপ কখনোই ছিল না। তাতে করে বছরে যে শত কোটি টাকা বরাদ্দ হয় তার সুফল পায় না তৃণমূলে। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। এর আগে প্রথম ম্যাচে অতিথিদের কাছে 1-0 গোলে হেরে যায় হ্যাভিয়ার কাবরেরার দল। নিজেদের রণকৌশল ঠিক করতে রুদ্ধদ্বার অনুশীলন করেন লাল সবুজ দলের প্রতিনিধিরা। সেখানে গণমাধ্যমের প্রবেশের অনুমতি দেয়া হয়নি। স্বাগতিকদের সবচেয়ে বড় দুশ্চিন্তা আক্রমণ ভাগ নিয়ে। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে গোল করতে পারছেন না স্ট্রাইকাররা। আরও একটি পরাজয় হলে কোচ হিসেবে এটাই হতে পারে কাবরেরার শেষ ম্যাচ। ডিসেম্বরে তার সাথে চুক্তি শেষ হচ্ছে বাফুফের। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ব্যালট বিপ্লবের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীদের কবর রচনার হুঁশিয়ারি নাগরিক কমিটির। কয়েকটি দল তারুণ্যের স্পিরিট ধারণে ব্যর্থ, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। মাওলানা সাদকে বাংলাদেশে আসতে না দিলে টঙ্গীতে ইজতেমা করতে না দেবার হুমকি। বড় জামায়াতে জুমা শেষে কাকরাইল ছাড়লেন ছাদপন্থীরা। রাজনৈতিক প্রভাবে গড়ে ওঠা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। শর্ত পূরণ না করলে ব্যবস্থা নেবে সরকার। এবং ভারত হয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল। বছরে আসবে 40 মেগাওয়াট, প্রতি ইউনিটের দাম 7.5 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।